আন্তর্জাতিক অঙ্কন নিয়ে কথা বলতে চাই। রয়টার্সের একটা এক্সক্লুসিভ প্রতিবেদন এসেছে যে মার্কিন সেনাদের মোবাইলে যে ভিডিও, সেই ভিডিওটা আসলে ইরান দেখে ফেলেছে, সেখান থেকে ছক কষেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নড়ে চড়ে বসেছে, তাদের সেনাদের ফোন জব্দ করতে যাচ্ছে। কথা বলতে চাই আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান যুক্ত হয়েছেন। আমন্ত্রণ আপনাকে মোহাম্মদ কামরুজ্জামান, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। এবং বলে রেখে আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হেলিন জেরিন খান এবং সিরিয়ার সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি। তারাও হয়তো চাইলে কিছু জানতে চাইতে পারেন আপনার কাছে। আমি শুধু এটুকু জানতে চাই যে ইরান যে ছক কষে আসলে মার্কিন সেনাদের ভিডিও দেখে তাদের জায়গা থেকে ট্রেস করলো, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এবার সবচাইতে বড় হামলার দিকে তারা এগোচ্ছে ইরানে। মানে কোনটা আসলে রিয়েল, কোনটা আসলে আমরা ফ্যাক্ট হিসেবে ধরবো? ইরান কি সত্যিই কিছু করছে, বা যুক্তরাষ্ট্র সত্যি আসলে মধ্যপ্রাচ্য অস্থির করার জন্য নতুন কোনো প্ল্যান করছে? আমরা কি সঠিক তথ্য পাচ্ছি? আপনাকে ধন্যবাদ। আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, এই যে ইরান ভার্সেস ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে যুদ্ধ, এটাকে অ্যাসিমেট্রিক ওয়ার বা অসম যুদ্ধ নামে এটাকে বলা হয়। এবং অ্যাসিমেট্রিক ওয়ার যখন হয় তখন এটা মানে আপনার এটাকে আমরা বলি প্রট্রাক্টেড ওয়ার, PROTRACTED, প্রট্রাক্টেড। প্রটেক্টেড মানে যেটা এক্সপেক্টেড টাইমের চেয়ে অনেক বেশি সময় নিয়ে যেই যুদ্ধ চলে। এবং আপনি জানেন যে এই অসম যুদ্ধে ইরানের পক্ষে অনেকগুলো প্রক্সি কাজ করছে মধ্যপ্রাচ্যে, এবং এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেন্ট্রাল কমান্ড এই যুদ্ধের জন্য রেসপন্সিবল, যেটার হেডকোয়ার্টার ওদেরই একটা অঙ্গরাজ্য ফ্লোরিডাতে, এবং এটার সীমানা পূবে পাকিস্তান, আফগানিস্তান, আর পশ্চিমে আপনার ইজিপ্ট। তো আপনি যেটা বললেন, এই যুদ্ধে আমরা প্রথম থেকেই দেখেছি এটা আপনার কাইনেটিক ওয়ারফেয়ার। এখানে সরজমিনে কেউ কোনো ফিজিক্যালি এসে আক্রমণ করছে না। এখানে আপনার আমরা দেখেছি মিসাইল আক্রমণ, ড্রোন দিয়ে আক্রমণ। এখন আপনি যেটা বললেন যে ইন্টারনেট ইন্টারসেপ্ট করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একজন আরেকজনের আপনার কাছ থেকে গোয়েন্দা তথ্য নিচ্ছে, এবং বিভিন্নভাবে তারা আপনার এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এটার কার্যক্রম পরিচালনা করছে। তো ড্রোনের কথাটা আমরা খুব বেশি শুনি। এই ড্রোন শব্দটা জার্মানি ব্রেন বা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে প্রযুক্তির একটা অভিনব প্রয়োগ হচ্ছে। ইরান যেরকম দূরে বসে মোবাইল ফোন হ্যাক করে মার্কিন সেনাদের অবস্থান দেখে ফেলেছে, আবার এখানে অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে যেটা উল্লেখ ছিল যে মেটার অর্থাৎ ফেসবুকের যে মূল কোম্পানি, তাদের ক্যামেরাযুক্ত একটা স্মার্ট চশমা ব্যবহার করে ইরানের যে মুঠোফোন এবং তাদের যে মুঠোফোনের মধ্যে থাকা ইনস্টাগ্রাম অ্যাপ, সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে তারা সেটা হ্যাক করেছে। খেয়াল করে একটা চশমা পরে হ্যাক করে তারপর তারা ড্রোন নিয়ে কি ধরনের চ্যাটিং করছিল সেটা তারা বের করেছে এবং পরবর্তীতে সেটা দেখে তারা ব্যবস্থা নিয়েছে। আপনি কি বলবেন আসলে প্রযুক্তির প্রয়োগটা তাহলে যুদ্ধের শেষে এসে কেন দেখতে পাচ্ছি আমরা? প্রযুক্তির ব্যবহারটা প্রথম থেকেই ছিল। তো এখন আমরা ইরানের কিন্তু অনেক বন্ধু দেশ আছে, যদিও আমরা দেখছি যে ওপেনলি ইরানের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইসরায়েল এবং অন্যান্য যে মুসলিম দেশগুলো এখানে আছে উপসাগরের চতুর্দিকে, তারা ইউনাইটেড স্টেটস এর পক্ষে, ইসরায়েলের পক্ষে কাজ করছে ইরানের বিরুদ্ধে। বাট ইরানেরও কিন্তু অনেক বড় দুই বন্ধু আছে, রাশিয়া এবং চায়না। তো রাশিয়া এবং চায়না কিন্তু এই প্রযুক্তিগুলো ইরানকে দিচ্ছে। এবং আপনি দেখেছেন রিসেন্টলি যেই এটার সাথে আরেকটা যুদ্ধ যেটা ইউক্রেনে চলছিল, ইউক্রেন কিন্তু কাস্পিয়ান সাগরে ইরানের মালবাহী জাহাজের উপর আক্রমণ করে বসেছে অলরেডি। সুতরাং ডাইমেনশনটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ আপনি যখন শুরুতে বললেন যে ইরান ভার্সেস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এখন কি আমরা তার সাথে ইউক্রেনকেও যুক্ত করব? ইউক্রেন তো আপনার কাস্পিয়ান সিতে, কাস্পিয়ান সি এটা আপনার রাশিয়ার যেরকম সাথে সংযুক্ত, এটা ইরানের সাথেও সংযুক্ত। এবং ইউক্রেন এখানে আক্রমণের কারণ হিসাবে বলেছে যে ইরান থেকে কিছু সমরাস্ত্র রাশিয়ার দিকে যাচ্ছিল। এটার উপরে ভিত্তি করে এই ইরানের আপনার জাহাজের উপরে আক্রমণ। বাট ইরান বলেছে এটা
কোনো সমরাস্ত্র ছিল না, এটা একটা মালবাহী জাহাজ ছিল। হ্যাঁ, বুঝছি। সেই খবরটা আমরা জানি। আমি মিস্টার কাউকে তো এখন এইগুলো কিন্তু আপনার জি। মানে এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা, হ্যাঁ, আমি একদম মোটা আরেকজনকে- দাগে আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি। আপনি মিস্টার কাউকে কিছু জানতে চাইবেন কিছু? জি। না, এখানে আমাদের একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো আপনি একটা কথা বলেছেন অসম যুদ্ধ। তো এই অসম যুদ্ধ দীর্ঘায়িত করার মধ্য দিয়ে কি মনে করেন ইরানকে দুর্বল করার একটা প্রক্রিয়ার মধ্যেই যাচ্ছে ট্রাম্প? কি মনে হচ্ছে? এটা আপনার আসলে শুধুমাত্র ইরানকে দুর্বল যদি আমরা বলি এটা ঠিক হবে না। এই কারণে যুদ্ধে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দুই পক্ষই আস্তে আস্তে দুর্বল হচ্ছে। বাট যখনই এক পক্ষ দুর্বল হয় তখন আবার কোনো একটা দেশ তাকে সাহায্য করার জন্য যখন এগিয়ে আসে বা সাহায্যের জন্য যখন চাওয়া হয়, যেমন আমরা দেখছি এই যে বিগত ফুটবল খেলা নিয়ে যে আমাদের সারা পৃথিবীতে উত্তেজনা ছিল, আমরা দেখেছি মোরাল সাপোর্ট স্পেন, মোরাল সাপোর্ট ছিল আপনার মিশর, মুসলমানদের পক্ষে, ইরানের পক্ষে, গাজার পক্ষে। ওয়েরাজ যে আর্জেন্টিনাকে অনেক বাংলাদেশি সাপোর্ট করছিল, সেই আর্জেন্টিনা কিন্তু ওয়াজ সাপোর্টিং টেসিটলি ইসরায়েল। তো এখন আপনার হয়তো ইন্ডিভিজুয়ালি একটা দেশের যুদ্ধের কারণে তার মিসাইলের সংখ্যা কমতে থাকে, ড্রোনের সংখ্যা কমতে থাকে, ফাইটারের সংখ্যা কমতে থাকে, কিন্তু এট দি সেম টাইম এই যে বন্ধুসুলভ যে দেশগুলো আছে এগুলোর সাথে তারা মিতালি করে তাদের বুঝতে ক্ষমতা। পারছি। তারপরে আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি, কোন একটা দেশ যদি পিছিয়ে পড়ে তাহলে তার বন্ধু দেশগুলো তাকে হেল্প করে, সেভাবে আসলে শক্তিটা বেড়ে যায়। হেলেন জেন খান, একটা বিষয় অনেকে জানতে চান, আপনারা যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন তারাই বৈশ্বিক যুদ্ধটা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা কিভাবে ফলো করেন? মানে এখানে নানা কিছু জটিলতা তৈরি হলে সেটা আমরা সাফার করি, আমরা তেলের কষ্টে ভুগেছি একটা দীর্ঘ সময়। কিভাবে আপনারা ফলো করছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে? দেখেন, যেটা আপনি বলছিলেন যে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, কোনো এক জায়গায় অসঙ্গতি হলে, কোনো এক জায়গায় ঝামেলা হলে সেটা কিন্তু সারা পৃথিবীতেই পড়ে। কারণ এখন ধরেন ইরান আমেরিকার যেটা হচ্ছে যুদ্ধ হচ্ছে, কিংবা ইসরায়েল প্যালেস্টাইনে যেটা হচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইনেরটা ওইভাবে না, মিডল ইস্টেই শুধুমাত্র এফেক্ট করে, কিন্তু ইরান আমেরিকার যেটা হলো সেটা তো সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ তো অনেক দিন সাফার করেছে, এখনো কিন্তু ঝামেলা হচ্ছে। এই যে গ্যাসের যে সমস্যাটা, এটা যদি আপনি ধরেন কুয়েত যদি কাতার যদি স্বাভাবিক থাকতো তাহলে তো আমাদের এই সমস্যাটা করতে পারতো না, এখন আমাদের মালয়েশিয়া যেতে হচ্ছে। আবার ধরেন যে ইউক্রেনে যদি না হতো, সেখানেও তো, সেখান থেকে আমাদের গম অন্যান্য খাদ্য সামগ্রী আসতো। তো এটা কিন্তু আমরা কিন্তু অনেক সাফার করছি। কাজে এই জায়গায় আমরা ওইটাই প্রত্যাশা করি সবসময়, আল্লাহ পাকের কাছে বলি, কিংবা আমরা নিজেদের মানে আমাদের রাষ্ট্র হিসেবে যেটা, সেটা হলো আমরা শান্তি চাই। শান্তি শান্তি শান্তি, এর বিকল্প কিছু নাই। আমরা আসলে এই প্রত্যাশা করি অনতিবিলম্বে আমেরিকা ইরানের যেই এটা আছে, বিশেষ করে হরমুজ প্রণালীটা উন্মুক্ত হয়ে যাক, সব দেশেই এটা শান্তি সুবাতাস ভোগ করুক। এটাই হলো আমরা আসলে বাংলাদেশে তো এখানে পাকিস্তানের মতো করতেও পারে, আগামীতে বলা যায় না, কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমরা প্রত্যাশাই করতে পারি, তাই তো, যে যুদ্ধটা থেমে যায়। হ্যাঁ, থেমে যাক, এটাই আমাদের প্রত্যাশা, একমাত্র প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান, শেষ মুহূর্তে যুক্ত হয়ে বেশ কিছু মতামত আপনি দিলেন। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ।